আচ্ছা, বিফোর আই মুভ অন টু যে প্রত্যেকটা পোলেন গ্রেন কী হবে তার আগে আমি বইটা একটু পড়ে দিই। যা আমি পড়িয়েছি, আমি যা এখন পড়লাম সেটাই কিন্তু বইতে আছে। আই এম জাস্ট গিভিং আ রিডিং টু মেক ইউ রিলেট স্টাফস, ঠিক আছে? তো দেখ এখানে, ফর্মেশন অফ মাইক্রোস্পোর্স অর পোলেন গ্রেনস। ফর্মেশন অফ মাইক্রোস্পোর্স অর পোলেন গ্রেনস ফ্রম দ্য মাইক্রোস্পোর মাদার সেল অর প্রাইমারি স্পোরোজেনাস সেলস। দেখ, মাদার সেল অর প্রাইমারি স্পোরোজেনাস সেলস, আমি কি বললাম? মাঝখানে যে স্পোরোজেনাস সেলস আছে সেখান থেকে মাইটোসিস হয়ে মাইক্রোস্পোর মাদার সেলস হয়। তো ব্যাপারটা কিন্তু একই, সেই হলো। তো সেটা হচ্ছে অর প্রাইমারি স্পোরোজেনাস সেলস ইনসাইড মাইক্রোস্পোরেঞ্জিয়াকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। প্রত্যেকটা মাদার সেল কি আন্ডারগো করে? মিওসিস, অ্যান্ড গিভস রাইজ টু 4 হ্যাপ্লয়েড মাইক্রোস্পোর্স. The microspores are arranged in a cluster of 4 cells and form the microspore tetrad. There are 5 types of tetrad: টেট্রাহেড্রাল, আইসোবাইল্যাটারাল, ডেকাসেট, টি শেপ, লিনারি। এগুলো কি? এগুলো কীভাবে মাইক্রোস্পোরগুলো অ্যারেঞ্জ সেটার ওপর ডিপেন্ড করে টেট্রাডগুলোর নাম দেওয়া হয়েছে। অ্যাজ দ্য অ্যান্থার্স ম্যাচিওর, যত অ্যান্থারগুলো ম্যাচিওর করবে মাইক্রোস্পোর্সগুলো আলাদা আলাদা হয়ে যাবে আর পোলেন গ্রেনস ফর্ম করবে। সে পোলেন গ্রেনস তো ফর্ম করলো, এবার তারপর কী হবে এখনও এখানে বলা নেই, আমিও এখনও পড়াইনি সেটা। কিন্তু এখানটা একটু দেখে নে কী আছে, কম্পাউন্ড পোলেন গ্রেনস। মানে কি, এক এক সময় কি হয়, এই যে 4টে পোলেন গ্রেন কি হয়, 4টে যে পোলেন গ্রেন, এই যে এর আগে লেখা আছে না যে আলাদা আলাদা হয়ে যাবে পোলেন গ্রেনসগুলো, এক এক সময় কী হয় 4টে পোলেন গ্রেনস আলাদা আলাদা ফর্ম হয় না, সেপারেট করে না, সব একসাথেই ম্যাচিওর করে আর সব আটকে থাকে, প্রত্যেকটা পোলেন গ্রেনস একে অপরের সাথে আটকে থাকে, এরকম 4টে তুই গ্রেন পাবি না। তো এই যখন একসাথে ইউনাইটেড থাকে সেটাকে বলা হয় কম্পাউন্ড পোলেন গ্রেনস। এক্সাম্পল পড়তে হবে কাদের মধ্যে দেখা যায়, টাইফা, ড্রসেরা, জাঙ্কাস, এদের মধ্যে কম্পাউন্ড পোলেন গ্রেনস দেখা যায়। ঠিক আছে, শুধুমাত্র 4টে আটকে থাকে না, কতগুলো একসাথে আটকে থাকতে পারে দেখ, 8 to 64 পোলেন গ্রেনস মে রিমেন ইউনাইটেড। তাহলে এতগুলো পোলেন গ্রেনস ইউনাইটেড হয়ে থাকতে পারে। আচ্ছা, পোলিনিয়াম কি? অনেক সময় এই যে সব যে স্পোরাঞ্জিয়ামের যে পোলেন গ্রেনসগুলো, স্পোরাঞ্জিয়াম কি আবার বলছি, সেই বস্তাগুলো, পোলেন গ্রেনসের বস্তাগুলো অ্যান্থারের মধ্যে। তো স্পোরাঞ্জিয়াম সিঙ্গুলার, স্পোরাঞ্জিয়া প্লুরাল। তো এই যে স্পোরাঞ্জিয়ামের মধ্যে পোলেন গ্রেনসগুলো একসাথে থোকা থোকা হয়ে থাকে সেগুলোকে বলা হয় পোলিনিয়াম। একের সময় যে আটকে থাকে, বলছি না একসময় আটকে যে থাকে, সব পোলেন গ্রেনসগুলো যে আটকে থাকে একটা মাস ফর্ম করে, পুরো ডালার মতো ফর্ম করে, সেটাকে বলা হয় পোলিনিয়াম। ঠিক আছে, আর কিছু নেই এখানে। আচ্ছা, এবার আমি যেটা পড়াবো সেটা তোদের বইতে ডিরেক্টলি মাইক্রোস্পোরোজেনেসিসের আন্ডারে নেই, ঠিক আছে? ও আমি একটু অর্ডারটা চেঞ্জ করেছি পড়ানোর। এই যে মাইক্রোস্পোরে আমি যে কম্পাউন্ড পোলেন গ্রেনস অবধি পড়ালাম, এরপরে আমি সোজা পড়াচ্ছি পেজ নাম্বার 45-এ, নিচে আছে পয়েন্ট নাম্বার 5, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট। আমি এই পার্টটা এবার সোজা পড়াবো। কম্পাউন্ড পোলেন গ্রেনসের পর সোজা আমি কি পড়াচ্ছি, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট, বিকজ রিলেট করতে তোদের ইজি হবে। প্রত্যেকটা যে 4টে যে পোলেন গ্রেন বেরোলো এদের কি হবে সেটা কিন্তু ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইটে লেখা আছে, ওই জন্য আমি এটার পর সোজা ওটাই পড়াতে চাইছি, মাঝখানের পার্টটা আমি পরে পড়াবো। ঠিক আছে, এবার এই যে 4টে পোলেন গ্রেনস ফর্ম হলো, এখনো পর্যন্ত গ্যামেট ফর্মেশন তো আমি বললাম না হয়নি, কিন্তু গ্যামেট ফর্মেশন তো দরকার, যাতে গ্যামেটটা পরে গিয়ে ফিমেল গ্যামেটের সাথে কি হতে পারে, ফিউজ হতে পারে। এই পোলেন গ্রেনটা আগে কোথায় পড়তে হবে, মানে ফিউজ হতে পারে মানে আগে পলিনেশন হতে হবে, বলেই তোদের মানে অনেক সময় বইতে পলিনেশনের কথা আগে লেখা থাকে। কিন্তু আমি ধরে নিলাম তোরা এইটুকু বুঝছিস যে পোলেন গ্রেন ফর্মেশনের পর কোনো ইনসেক্ট হোক কি হাওয়াই হোক, পোলেন গ্রেনগুলো আগে ফিমেল স্টিগমাতে পড়বে। ঠিক আছে, ফিমেল স্টিগমাতে পড়লো, এবার তারপর কী হবে সেটা পরের কথা। আগে আমি দেখাবো প্রত্যেকটা পোলেন গ্রেনের হয় কি, প্রত্যেকটা পোলেন গ্রেন করেটা কি। তো আমি একটা পোলেন গ্রেন নেব, দাঁড়া। আমি একটা পোলেন গ্রেন নেব, ঠিক আছে?
একটা পোলেন গ্রেন নিলাম যেটা হ্যাপ্লয়েড, চারটেই কিন্তু পোলেন গ্রেন হ্যাপ্লয়েড দাঁড়িয়েছে, প্রত্যেকটা পোলেন গ্রেন কিন্তু হ্যাপ্লয়েড বেরিয়েছে, কারণ ওই মাদার সেলগুলো মিওসিস করেছে, তো চারটা মাইক্রোস্পোর বা চারটে পোলেন গ্রেন যা হয়েছে হ্যাপ্লয়েড। এবার এই পোলেন গ্রেনটা কি করবে, মাইটোসিস করবে, এই পোলেন গ্রেনটা মাইটোসিস করবে। এই পোলেন গ্রেনটা মাইটোসিস করে কি ফর্ম করবে, দাঁড়া একটু হোল্ড কর। হ্যাঁ, এই পোলেন গ্রেনটা মাইটোসিস করে কি করবে, মাইটোসিস করা মানে কি রে, মাইটোসিস করা মানে মনে আছে আচ্ছা মাইটোসিস তোরা এখনো পর্যন্ত পড়িসনি না, মাইটোসিস তো পড়েছিস, মাইটোসিস তো পড়েছি তো ক্লাস 12, আমি 10 ভাবছি, যাই হোক। মাইটোসিস কি হয়, মাইটোসিসে আগে নিউক্লিয়াসটা ডিভাইড করে, মনে আছে, আগে নিউক্লিয়াসটা ডিভাইড করে যেটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস, তারপরে গিয়ে সাইটোপ্লাজমটা ডটার সেলের মধ্যে ডিভাইড হয় যেটাকে বলা হয় সাইটোকাইনেসিস। তো মাইটোসিস যে হবে এখানে পোলেন গ্রেনটা, মাইটোসিস যে হবে পোলেন গ্রেনটা, সেটা প্রথমে এখানে শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হবে, আগে অনলি ক্যারিওকাইনেসিস হবে, হলো অনলি ক্যারিওকাইনেসিস হলো। মাইটোসিস হওয়া মানে কি, একটা দুটো হয়ে যাওয়া, তো এখানে একটা মানে এখানে তো জাস্ট একটা নিউক্লিয়াস ছিল যেটা এন, মাইটোসিস হওয়ার জন্য দুটো নিউক্লিয়াস হয়ে যাবে পোলেন গ্রেনের মধ্যে, মাইটোসিস হওয়ার জন্য দুটো নিউক্লিয়াস হয়ে যাবে পোলেন গ্রেনের মধ্যে। কি কি সেগুলো কি কি, একটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস, একটা হচ্ছে জেনারেটিভ নিউক্লিয়াস যে জেনারেশন বাড়াবে, এটাই হচ্ছে মেল গ্যামেটোফাইট, মেল গ্যামেটোফাইট মানে মেল মানে এটাই জেনারেশন বাড়াবে আর কি, গ্যামেটোফাইট পড়েছিস এতে ক্লাস 11-এ পড়েছিস। জেনারেটিভ নাম কেন, এ জেনারেশন বাড়াবে মানে নেক্সট গাছটা, নেক্সট যে ফ্রুটটা হবে এর জন্যই হবে, এর বেসিক্যালি কোনো কাজ থাকবে না, এই জেনারেশন বাড়াবে, তো জেনারেটিভ নিউক্লিয়াস। একে বলা হবে টিউব নিউক্লিয়াস, একে বলা হবে টিউব নিউক্লিয়াস। এর কাজটা কি তাহলে, এর তো কিছু একটা কাজ হবে, স্টিগমাতে যখন পোলেন গ্রেনস এসে পড়ে, পোলেন গ্রেনটাকে নিজের রাস্তা বানিয়ে পোলেন টিউব বানিয়ে যেতে হয় স্টিগমার মধ্যে দিয়ে, সেটা কি জানিস, এখানে তো ওভারি বসে আছে ফার্টিলাইজ হওয়ার জন্য, এগকে ফার্টিলাইজ করবে বলে, তো পোলেন গ্রেনটা যখন স্টিগমার ওপরে পড়ে, পোলেন গ্রেনটাকে নিজের রাস্তা নিজে বানাতে হয়, পোলেন টিউব বানাতে হয়, পোলেন গ্রেন থেকে পোলেন টিউব বানাতে হয় যাতে এখান দিয়ে যেতে পারে। টিউব নিউক্লিয়াসের কাজ সেটা, সেই রাস্তা বানানো। টিউব নিউক্লিয়াস কি করবে, টিউব নিউক্লিয়াস করে দ্যাট মেক্স ওয়ে ইন দ্য পোলেন টিউব অ্যান্ড guides the generative nucleus behind it. জেনারেটিভ নিউক্লিয়াস পিছনে পিছনে আসছে, টিউব নিউক্লিয়াস কী করবে, রাস্তা বানাবে, পোলেন টিউব বানাবে, পোলেন টিউব বানিয়ে পিছনে পিছনে জেনারেটিভ নিউক্লিয়াসকে নিয়ে আসবে, কারণ জেনারেটিভ নিউক্লিয়াস খুব ইম্পর্টেন্ট, ওই অ্যাকচুয়ালি জেনারেশন, ওই অ্যাকচুয়ালি বা পরে গিয়ে ফিউজটা করবে এগের সাথে, ফিমেল গ্যামেটের সাথে ওই পরে গিয়ে ফিউজ করবে, ঠিক আছে। তো ওর তো টিউব নিউক্লিয়াসের কোনো কাজ নেই, ও কী করবে, রাস্তা বানিয়ে বানিয়ে নিয়ে যাবে। তো এবার তো হয়ে গেল, ঠিক আছে, দুটো ক্যারিওকাইনেসিস হয়ে গেল, এবার হবে সাইটোকাইনেসিস, এবার সাইটোপ্লাজমটা ভাগাভাগি হবে, দুটো নিউক্লিয়াসের মধ্যে এবার সাইটোপ্লাজমটা ভাগাভাগি হবে, যেই সাইটোপ্লাজম ভাগাভাগি হয়ে গেলে এবার দুটো সেল ফর্ম হয়ে যাবে। তো একটা মাদার সেল থেকে মাইটোসিস করে দুটো ডটার সেল কখন হয়, শুধুমাত্র ক্যারিওকাইনেসিস হয়ে যাওয়ার পর কি দুটো সেল ফর্ম হয়ে যায় না, অনেকবার পড়েছিস, ক্যারিওকাইনেসিস হবে, সাইটোকাইনেসিস হবে, সরি সাইটোপ্লাজম লিখে দিয়েছি, সাইটোকাইনেসিস হবে, তবে গিয়ে দুটো সেল ফর্মেশন তো হবে, ডিভাইড হবে, এবার সাইটোকাইনেসিস হওয়ার পর দুটো সেল ফর্মেশন হয়ে গেল, দুটো সেল ফর্মেশন হয়ে গেল। টিউব নিউক্লিয়াসটা কি ফর্ম করবে, লার্জ টিউব সেল, লার্জ একখানা টিউব সেল ফর্ম করবে, বা এটাকে ভেজিটেটিভ সেলও বলা যায়,
যেহেতু এর রিপ্রোডাকশানে কোনো হাত নেই, এর ফার্টিলাইজেশনে কোনো হাত নেই, ওই জন্য একে বলা হয় লার্জ টিউব সেল বা ভেজিটেটিভ সেল। তাহলে এর বেসিক্যালি কাজটা কি? এর যদি কোনো কাজই নেই রিপ্রোডাকশানে, তো এর কাজটা কি? এর কাজ হচ্ছে এ প্রচুর ফুড সাপ্লাই রাখে, অ্যাবান্ডেন্ট ফুড সাপ্লাই রাখে, অ্যাবান্ডেন্ট ফুড সাপ্লাই, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট ফুড সাপ্লাই রাখে যাতে জেনারেটিভ নিউক্লিয়াসকে পরে নারিশমেন্ট দিতে পারে, ঠিক আছে। এটা খুব লার্জ একটা নিউক্লিয়াসও থাকে, ইরেগুলার লার্জ নিউক্লিয়াসও থাকে, লার্জ ইরেগুলার নিউক্লিয়াসও থাকে, কিন্তু বেসিক্যালি এর প্রচণ্ড ফুড সাপ্লাই থাকে, ফুড রিজার্ভে। ইম্পর্টেন্ট কি? জেনারেটিভ নিউক্লিয়াস। জেনারেটিভ নিউক্লিয়াসে আসি। তাহলে জেনারেটিভ নিউক্লিয়াসটা চারপাশে সাইটোপ্লাজম চলে আসার পর এ কি ফর্ম করবে? জেনারেটিভ সেল ফর্ম করবে, জেনারেটিভ সেল ফর্ম করবে। জেনারেটিভ সেল ফর্ম করার পর দুটো কেস হতে পারে, জেনারেটিভ সেল ফর্ম করার পর দুটো কেস হতে পারে। এক, যদি জেনারেটিভ সেল যদি মাইটোসিস না করে, জেনারেটিভ সেল যদি আর মাইটোসিস না করে, তাহলে শেষমেশ কি দাঁড়ালো? শেষমেশ কটা সেল থাকলো? 2 সেল। যদি জেনারেটিভ সেল আর মাইটোসিস না করে তাহলে দুটো সেল থাকলো। কারা কারা? জেনারেটিভ সেল নিজে থাকলো আর এই টিউব সেলটা থাকলো। এই 2 সেল অবস্থাতেই পলিনেশন হয়ে যাবে, পলিনেশন হয়ে যাবে। পলিনেশন মানে জানিস, পোলেন গ্রেনটা চলে গিয়ে স্টিগমার ওপর পড়বে। যদি এ আর কোনো মাইটোসিস না করে তাহলে এ নিজে আসবে আর টিউব সেল আসবে, দিয়ে দুটো সেল, এই অবস্থাতে পলিনেশন হয়ে যাবে। আর একটা কেস আছে, যদি মাইটোসিস হয়, জেনারেটিভ সেল যদি আবার মাইটোসিস করে তখন কি হবে? জেনারেটিভ সেল যদি আবার মাইটোসিস করে তখন কি হবে? তখন ও মাইটোসিস করে দুখানা মেল গ্যামেট ফর্ম করবে। এটা শুধু জেনারেটিভ সেল মাইটোসিস করে দুখানা মেল গ্যামেট ফর্ম করবে। টিউব নিউক্লিয়াসকে নিয়ে কটা সেল হলো তারে? 3 সেল হলো। এখানে দুখানা, এ মাইটোসিস করে দুখানা দিল, আর টিউব নিউক্লিয়াস তো ছিলই। টিউব নিউক্লিয়াস কোথাও কিন্তু যায় না, টিউব নিউক্লিয়াস বলে অ্যাকাম্পানি মেল গ্যামেটগুলো যতক্ষণ না সেই এগের সাথে মিট করছে ওভিউলে, ততক্ষণ কিন্তু টিউব নিউক্লিয়াস অ্যাকাম্পানি করবে। মাইটোসিস না হলেও টিউব নিউক্লিয়াস অ্যাকাম্পানি করছে, 2 সেল হচ্ছে, আর মাইটোসিস হলেও অ্যাকাম্পানি করছে টিউব নিউক্লিয়াস। তো 3 সেল অবস্থায় তখন পলিনেশন হবে। সেই পলিনেশন দু অবস্থা, বুঝতে পেরেছিস? 2 সেল মানে কে কে? জেনারেটিভ সেল আর টিউব সেল। আর 3 সেল মানে কি? জেনারেটিভ সেল থাকছে না, জেনারেটিভ সেল থেকে কি ফর্ম করছে? মেল গ্যামেট দুখানা ফর্ম করছে, 2 মেল গ্যামেটস ফর্ম করছে, আর টিউব সেল। তো 2 মেল গ্যামেটস আর টিউব সেল মিলে 3 সেল হচ্ছে, আর ওখানে জেনারেটিভ সেল আর টিউব নিউক্লিয়াস মিলে 2 সেল হচ্ছে। তো পলিনেশন যে কোনোভাবে হতে পারে, এই 3 সেল অবস্থাতে হতে পারেও, 2 সেল অবস্থাতেও হতে পারে, ঠিক আছে। আমি এটাকে আর একটু ভালো করে বোঝাচ্ছি, এই 3 সেলটাকে ভালো করে বোঝাচ্ছি। দেখ, যদি মাইটোসিস না হলে ক্লিয়ার, তো মাইটোসিস না হলে কোনো ব্যাপার না, জেনারেটিভ সেল আর টিউব সেল দুটো মিলে দুটো সেল হিসাবে পলিনেশন করছে। যদি মাইটোসিস হয়, আমি এটাকে ভালো করে বোঝাচ্ছি, ইফ জেনারেটিভ সেল আন্ডারগোজ মাইটোসিস, কি হবে তাহলে? যদি জেনারেটিভ সেল আন্ডারগোজ মাইটোসিস, তাহলে কি হবে? মাইটোসিস আন্ডারগো করার জন্য দুখানা মেল গ্যামেট ফর্ম হবে, দুখানা মেল গ্যামেট ফর্ম হবে। আচ্ছা, এই দুখানা মেল গ্যামেটের হবে কি? দুখানা মেল গ্যামেটের হবে কি? যদিও সেটা পরে গিয়ে আমি এমনিও ভালো করে বোঝাবো, স্টিল এখন একবার বলে দিই। দুখানা মেল গ্যামেট, একটা মেল গ্যামেট তো পরে গিয়ে সেই ফিমেল গ্যামেটের সাথে ফিউজ হবে, ফিউজ করবে। একটা মেল গ্যামেট তো অবভিয়াসলি একটা ফিমেল গ্যামেটের সাথে ফিউজ করবে, আর একটা মেল গ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউজ করবে, পরে বলবো, হ্যাঁ, জাস্ট এটা একটু মাথায় রাখ। আর একটা মেল গ্যামেট সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে ফিউজ করবে, সেটা কি পরে দেখা যাবে, ঠিক আছে, ঠিক আছে। আমি একটু রিড করবো, এটা দেখ, ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইটটা দেখ। তোরা বইটা রেফার করতে পারিস, যদি এখানে ভিডিওতে যদি ক্লিয়ার না হয় বইটাই রেফার কর। হোয়াইল আই এম রিডিং, তোরা বইটা রেফার কর।
ঠিক আছে, তো দেখ কি লেখা আছে, প্রি পলিনেশন ডেভেলপমেন্ট, এখনো পর্যন্ত তো পলিনেশন হয়নি, আমি তো বললাম টু সেল স্টেজে বা 3 সেল স্টেজে গিয়ে পলিনেশন হবে। তার আগে কি হলো আমি তো গোটা জিনিসটা বোঝালাম, জেনারেটিভ নিউক্লিয়াস, টিউব নিউক্লিয়াস, সেটাই ওরা এখানে বলেছে। ডেভেলপমেন্ট অফ মেল গ্যামেটোফাইট স্টার্টস ইন পোলেন গ্রেনস while still present in the microsporangium of pollen sac. The nucleus of pollen grain grows in size, moves to one side near the wall, and divides mitotically to form a vegetative cell and a generative cell. A layer of callus develops around the generative cell. সেটা তোর মনে রাখতে পারিস, আমি এটা বলিনি, এগুলো ছোট ছোট ডিটেলস নিজেরা আন্ডারলাইন করে রাখ, মুখস্থ থাকবে। জেনারেটিভ সেলের চারদিকে ক্যালোস বলে একটা লেয়ার থাকে। এই ক্যালোসটা পরে গিয়ে ডিজলভ কিন্তু করে যায়, এই ক্যালোসটা পরে ডিজলভ করে যায় কিন্তু, আর ক্যালোসটা যে ডিজলভ করে যাবে, জেনারেটিভ নিউক্লিয়াসটা ভেজিটেটিভ নিউক্লিয়াসের সাইটোপ্লাজমে গিয়ে ফ্লোট করবে। ভেজিটেটিভ নিউক্লিয়াস বা টিউব নিউক্লিয়াস কিন্তু একই জিনিস। এই ভেজিটেটিভ সেলটা কিন্তু খুব বড়, আমি প্রথমেই যখন এঁকেছিলাম আমি বলেছিলাম ভেজিটেটিভ টিউব সেলটা খুব বড়, টিউব সেলটা কিন্তু বড়, এর সাইটোপ্লাজম অনেক বেশি। তো এই জেনারেটিভ নিউক্লিয়াসটা পরে গিয়ে কি হবে, এরই সাইটোপ্লাজমে গিয়ে ভাষাভাষী করবে, ফ্লোট করবে, ঠিক আছে। তো ভেজিটেটিভ সেল ইজ বিগার, হ্যাজ অ্যাবান্ডেন্ট ফুড রিজার্ভ, আমি বলেইছি ভেজিটেটিভ সেল আর টিউব সেলের মধ্যে তফাৎ বোঝ, মনে রাখ দুটো কিন্তু একই জিনিস। দ্য ভেজিটেটিভ সেল ইজ বিগার, হ্যাজ অ্যাবান্ডেন্ট ফুড রিজার্ভ, আর জেনারেটিভ সেল হচ্ছে স্মল স্পেন্ডেল শেপড, ঠিক আছে। In majority of plants, pollen grains are liberated at 2 cell stage, আমি তখনও বলেছি যদি 2 সেল মানে কি জেনারেটিভ সেল আর টিউব সেল, তখনও কিন্তু পলিনেশন হতে পারে। ইন সাম স্পিসিস দ্য জেনারেটিভ নিউক্লিয়াস divides again mitotically to give rise to 2 male gametes before the pollen grains are released. Thus at the time of pollination the pollen grains are either 2 cell বা 3 cell, তাহলে পলিনেশনের সময় 2 সেলড হতে পারে, 3 সেলড হতে পারে, আমি দুটো সেল স্টেজই বুঝিয়েছি, ঠিক আছে। আচ্ছা, পোস্ট পলিনেশন এ আমি এখনও বোঝাচ্ছি না, সেটা পরে গিয়েই বুঝবি কি হবে না হবে, তো যদি বলেও দিয়েছি। পোস্ট পলিনেশন মানে কি, পলিনেশন হলো পোলেন গ্রেনটা গিয়ে স্টিগমাতে পড়লো, সে নিজের রাস্তা বানিয়ে পোলেন টিউব বানালো, পোলেন টিউব দিয়ে সে ওভারির কাছে পৌঁছলো, ওভারির কাছে গিয়ে এগের সাথে সে ফিউজ করলো, বাস এইটুকুই আছে, পোস্ট পলিনেশন আর কিছু নেই, ঠিক আছে। আচ্ছা, এবার তোরা চলে আয় পেজ নাম্বার 44-এ, একদম উপরে, যেটা আমি স্কিপ করে গেছিলাম, সেখানে চলে আয় ডেহিসেন্স অফ অ্যান্থার, ডেহিসেন্স অফ অ্যান্থার, ঠিক আছে। ডেহিসেন্স অফ অ্যান্থার মানে কিছুই না, অ্যান্থারটা ফেটে গিয়ে পোলেন গ্রেনস এবার বেরোবে। পোলেন গ্রেনস তো সব জমা ছিল মাইক্রোস্পোরেঞ্জিয়ার ভেতরে, এবার অ্যান্থারটা ফেটে গিয়ে সব পোলেন গ্রেনসগুলো বেরোবে, সেটাই হচ্ছে ডেহিসেন্স, নাথিং এলস। ডেহিসেন্স অফ অ্যান্থারে কিছুই নেই, আমি অ্যান্থারে তো বলেইছিলাম 4টে লেয়ার বাইরের, এপিডার্মিস, এন্ডোথেশিয়াম, মিডল লেয়ার, টেপেটাম, ভেতরে স্পোরোজেনাস সেলস, তাই তো। তো আমি এই এন্ডোথেশিয়ামটাকে এপিডার্মিস আর এন্ডোথেশিয়ামটাকে নিচ্ছি। ধর এটা বাইরের এপিডার্মিস, একদম বাইরের লেয়ার এপিডার্মিস, এপিডার্মিস এরকম হয় না, চৌকো চৌকো হয়, আমি জাস্ট আঁকছি। আর তার জাস্ট ভেতরের লেয়ারটা কি, এন্ডোথেশিয়াম, তার জাস্ট ভেতরের লেয়ারটা হচ্ছে এন্ডোথেশিয়াম, ঠিক আছে। এবার এই এন্ডোথেশিয়ামের গায়ে গায়ে এরকম লম্বালম্বি গায়ে গায়ে, এইভাবে গায়ে গায়ে নয় কিন্তু, লম্বালম্বি গায়ে গায়ে, এরকম এন্ডোথেশিয়ামের সব সেলের গায়ে গায়ে আলফা সেলুলোজ থাকে। কি থাকে, আলফা সেলুলোজ থাকে, বা অনেক সময় ক্যালোজও বলে থাকে। এগুলো থাকলে কি হয়, স্ট্রং থাকে, এগুলো কিন্তু সেলগুলোকে আরও স্ট্রং রাখে। কিন্তু তুই একটা জিনিস দেখ, এইভাবে স্ট্রং থাকছে, মাঝামাঝি তো সেলুলোজ নেই, তো ওখানটা কি আর স্ট্রং থাকছে, ওখানটা কিন্তু স্ট্রং থাকছে না, মাঝখানটা কিন্তু স্ট্রং থাকছে না। তাই যখন পোলেন গ্রেনস ম্যাচিওর হয়ে যাবে,
যখন পোলেন গ্রেনস ম্যাচিওর হয়ে যাবে এই মাঝখানের লেয়ারগুলো ভেঙে যাবে, ওটা তো খুব একটা স্ট্রং নয়, ভেঙে যাবে। ভেঙে কীরকম দেখতে লাগবে আমি তোদেরকে দেখাচ্ছি। ধর এরকম, তো এরকম এপিডার্মিস, এন্ডোথেশিয়ামটা এরকম হয়ে যাবে। এই মাঝখানের লেয়ারগুলো ভেঙে গেছে, তাহলে মাঝখানের লেয়ার আর নেই, দেখ সমান হয়ে গেছে। কিন্তু এদের এই সাইডে আর এই সাইডে আলফা সেলুলোজের লেয়ার ছিল, তো সেগুলো কিন্তু আরও ভরে যাবে। ভরে গিয়ে কি হবে, পুরো চিপকে যাবে, আটকে যাবে। আটকে গিয়ে কি হবে, ড্রাই যত যত ড্রাই হবে, ড্রাই হওয়ার জন্য ওরা আরও কাছাকাছি হয়ে গিয়ে আটকে যাবে। ফাইনালি বার্স্ট করবে অ্যান্থার ওয়ালটা আর পোলেন গ্রেনস বেরোবে। কিন্তু একটা জিনিস ওদেরকে মনে রাখতে হবে, অ্যান্থার ওয়ালটা বার্স্ট কোথায় করে, স্টোমিয়ামে। স্টোমিয়াম কোন জায়গাটা আমি তোদেরকে ছবিতে দেখাচ্ছি, এই দেখ। এটা হচ্ছে অ্যান্থারকে এইভাবে কাটা হয়েছে, 4টে মাইক্রোস্পোরেঞ্জি আছে। স্টোমিয়াম হচ্ছে এই পোর্শনটা, এই দেখ লেখা আছে স্টোমিয়াম, এই পোর্শনটা আর এই পোর্শনটা। এই পোর্শনটা কিন্তু উইক হয়, আলফা সেলুলোজ থাকে না, ঠিক আছে। তো এই জায়গাটা বার্স্ট করবে, বার্স্ট করে সব স্পোরেঞ্জিয়া থেকে পোলেন গ্রেনসগুলো বেরোবে, ঠিক আছে, পোলেন গ্রেনসগুলো বেরোবে। এখানে কোথায় আর ডায়াগ্রাম আছে দেখছি, আর ডায়াগ্রাম নেই এখানে, ঠিক আছে। বাস এইটুকুই আছে, ডেইসেন্সে এইটুকুই আছে। এবার দেখ পেজ নাম্বার 44 নাম্বার 4, মাইক্রোস্পোর পোলেন গ্রেনের স্ট্রাকচার। এটা খুবই ইজি, এমন কিচ্ছু নেই, জাস্ট স্ট্রাকচার। তো দেখ আমরা স্টাডি অফ মরফোলজি অফ পোলেন গ্রেন পড়বো। পোলেন গ্রেনটা দেখতে কেমন হয়, পোলেন গ্রেন দেখতে তো এরকম গুঁড়োর মতো হয়, সেটা আমরা চোখে খালি চোখে দেখি গুঁড়োর মতো লাগে। কিন্তু পোলেন গ্রেনকে তুই যদি মাইক্রোস্কোপের আন্ডারে ফেলিস, পোলেন গ্রেনের অনেকগুলো লেয়ার দেখতে পাবি, অনেক কটা লেয়ার দেখা যায়, সেই লেয়ারগুলোই আমাদেরকে পড়তে হয়। আচ্ছা, প্রথমত একটা জিনিস, স্টাডি, এই স্টাডিটাকে বলাটা কী হয়, যেমন স্টাডি অফ প্লান্টস বটনি, স্টাডি অফ অ্যানিমালস জুলজি, সেরকম স্টাডি অফ মরফোলজি অফ ম্যাচিওর পোলেন গ্রেনসকে কী বলা হয়, প্যালিনোলজি, প্যালিনোলজি বলা হয়, ঠিক আছে। এবার পোলেন গ্রেনের স্ট্রাকচারে যাই। পোলেন গ্রেনের দুটো লেয়ার থাকে, দুটো ভিজিবল, মানে লেয়ার থাকে দুটো ভিজিবল, 2 লেয়ার্ড ওয়াল অফ পোলেন, 2 লেয়ার্ড ওয়াল অফ পোলেন। এই দুটো লেয়ার ওয়াল একসাথে কি বলা হয়, লেয়ারটাকে স্পোরোডার্ম বলা হয়। দুটো লেয়ারকে একসাথে বলা হয় স্পোরোডার্ম। স্পোরোডার্মকে দুভাগে ভাগ করা, স্পোরোডার্ম তো দুটো লেয়ারকে একসাথে নিয়ে বলা হয়, কিন্তু দুটো লেয়ার আলাদা আলাদা করে যদি আমরা পড়তে চাই কি বলবো, একটা হচ্ছে আউটার, যেটা আউটার লেয়ারটাকে বলা হয় এক্সাইন, আর ইনারটাকে বলা হয় ইনটাইন, ইন বলে ইনার, আউটার এক্সাইন, ইনার ইনটাইন। এক্সাইনটা কী দিয়ে বানানো, এক্সাইনটা বানানো মেড আপ অফ একটা কম্পাউন্ড আছে, সেটা দিয়ে স্পোরোপোলেনিন, স্পোরোপোলেনিন, স্পোরে আছে, স্পোর পোলেন গ্রেন স্পোরসে আছে, ওই জন্য নাম স্পোরোপোলেনিন। স্পোরোপোলেনিনটা কি, স্পোরোপোলেনিন হচ্ছে একটা রেজিস্ট্যান্ট মেটেরিয়াল, মানে এটা কিন্তু কোনোদিন ধুয়ে যায় না, রেজিস্ট্যান্ট অর্গ্যানিক মেটেরিয়াল। পোলেনকে তুই জলে ফেলে দিলি এটা ধুয়ে চলে গেল, সেটা হয় না, এটা রেজিস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে স্পোরোপোলেন, মানে আউটার এক্সাইনকেও দুভাগে ভাগ করা যায়, আউটার এক্সাইনকেও দুটো লেয়ারে ভাগ করা হয়েছে, আউটার লেয়ার এক্সাইন, কিন্তু আউটার লেয়ারটাকেও দুভাগে ভাগ করা হয়েছে। আউটার একটেক্সিন, এক্সাইনকে যে দুভাগে ভাগ করা আছে, বাইরের লেয়ারটাকে বলা হয় একটেক্সিন আর ইনারকে বলা হয় এন্ডেক্সিন, ইনারকে বলা হয় এন্ডেক্সিন বা নেক্সিনও বলা হয়, শুধুমাত্র নেক্সিনও বলা হয়। এই একটেক্সিন আবার 3 ভাগে ভাগ করা, ঠিক আছে। টেকটাম, টেকটামটা আউটার মোস্ট, মানে বুঝতে পারছিস তো, এই একটেক্সিনের আউটার মোস্ট,
এটা যদি এক্সাইন হয়, আউটার এক্সাইন হয়, সেটারও একটা আউটার লেয়ার আছে, ইনার লেয়ার আছে, মিডল লেয়ার আছে, আবার আউটার লেয়ারকে দুভাগে ভাগ করেছে, সেরকমই টেকটামটা আউটার মোস্ট, মিডলটা ব্যাকিউলেট, আর ভেতরেরটা ফট লেয়ার বলা হয়। ঠিক আছে, ইনার ইনটাইনে যদি আসি, ইনার এটা তো আউটার লেয়ার পুরো গেল। ইনটাইনটা কি দিয়ে বানানো? ইনটাইনটা বানানো মেড আপ অফ, এটা তো স্পোরোপলিনিন দিয়ে বানানো, আসবে কিন্তু ডিফারেন্স কি, কোনটা কি দিয়ে বানানো? এটা বানানো মেড আপ অফ পেক্টোসেলুলোজ, পেক্টোসেলুলোজ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, পোলেন গ্রেন যেটা আছে না, পোলেন গ্রেনে কিছু কিছু পোর্স থাকে। পোলেন গ্রেনটা তো নিজেই খুব ছোট, কিন্তু তার ওপরেও কিছু কিছু পোর্স থাকে। সেই পোরগুলোকে বলা হয় জাম পোর, সেই পোরগুলোকে বলা হয় জাম পোর। এই ইনটাইনটা একটা পোর দিয়ে বেরিয়ে আসে, পোলেন টিউব বানায়। মনে আছে স্টিগমাতে যখন গিয়ে পরে পোলেন টিউব বানাতে হয়, স্টিগমাতে পড়ার পর ইনটাইন এই জার্ম পোর দিয়ে বেরিয়ে আসে, পোলেন টিউব বানিয়ে। আর এই স্পোরোপলিনিন দেখলি এক্ষুনি, স্পোরোপলিনিন কিন্তু এই জার্ম পোরগুলোতে প্রেজেন্ট থাকে না। যেখানে যেখানে পোর দেখবি সেখানে কিন্তু স্পোরোপলিনিন থাকে না। কেন থাকে না? যদি স্পোরোপলিনিন থাকে, ইনটাইন কিন্তু বেরোতে পারবে না, তাহলে দরজা বন্ধ থাকবে, ওটা বন্ধ হয়ে যাবে পোরটা, গর্তটা। ওই গর্তগুলোতে স্পোরোপলিনিন থাকে না, ওই গর্তগুলো দিয়ে ইনটাইন পরে বেরিয়ে এসে পোলেন টিউব বানায়। ঠিক আছে, বাস এইটুকুই আছে। আমি বইটা একবার দেখাচ্ছি কি কি আছে বলে দিই। মাইক্রোস্পোর্স আর পোলেন গ্রেনস, মাইক্রোস্পোর্স আর পোলেন গ্রেনস আর মেল গ্যামেটোফাইটস। আমি বলেছিলাম মেল গ্যামেটোফাইট মানে কি, নেক্সট জেনারেশনটা, মেল জেনারেশনটা এরাই করছে, যেটা মেল গ্যামেটোফাইট বলা হয়। দে আর ইউজুয়ালি স্ফেরিক্যাল, এত মেজারমেন্ট দরকার নেই, কত মেজারমেন্ট। দে মে বি ওভাল, এলিপসয়েড, ট্রায়াঙ্গুলার, লোবড অর ইভেন ক্রিজেন্ট শেপড। দ্য আউটার সারফেস অফ পোলেন গ্রেনস মে হ্যাভ স্পাইন্স। এই যে দেখ, অনেক ধরনের পোলেন গ্রেনস হয়, তাদের এতেও দেওয়া আছে, বইতেও দেওয়া আছে। ফিগার 2.8 দেখ, ফিগার 2.8 দেখ, অনেক ধরনের পোলেন গ্রেনস আছে। ঠিক আছে, বাইরে কাঁটা কাঁটা থাকতে পারে, সেটাও হতে পারে। ঠিক আছে, আচ্ছা, ইচ পোলেন গ্রেন রিপ্রেজেন্টস দ্য, আচ্ছা এখানে মনে হয় পোলেন গ্রেন দেখিয়েছে, দেখ জার্ম পোর। এই যে ফিগার 2.7-এ দেখ, এ দেখ এক একটা গর্ত দেখানো আছে। এ দেখ, এটা আউটার লেয়ার, কিন্তু এক এক জায়গায় দেখ আউটার লেয়ারটা নেই। সেখানটা কি হচ্ছে, সেখানটা কেন নেই? ওটা জার্ম পোর, ওখান দিয়ে ইনটাইন বেরোবে পরে। ঠিক আছে, স্ট্রাকচার অফ পোলেন গ্রেনটা ইম্পর্টেন্ট, স্ট্রাকচার অফ পোলেন গ্রেন কিন্তু আসতে পারে। আচ্ছা, ইচ পোলেন গ্রেন রিপ্রেজেন্টস দ্য ফার্স্ট সেল অফ মেল গ্যামেটোফাইট। স্পোরোডার্ম বলা হয় ওয়ালটাকে, আমিও বললাম। স্পোরোডার্মটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, আউটার এক্সাইন, ইনার ইনটাইন। Exine is thick and ornamented. It is chiefly composed of sporopollenin, the most resistant organic material known. It can resistant, it can withstand high temperature. Strong acid alkali cannot be degraded. মানে এতটাই স্ট্রং এই স্পোরোপোলেনিন যে তুই অ্যাসিড ঢেলে দিলেও কিন্তু পোলেন গ্রেনটা নাও নষ্ট হতে পারে। ঠিক আছে, পোলেন গ্রেনস আর ওয়েল প্রিজার্ভড ইন নেচার অ্যাজ ফসিলস। অনেক ফসিলসে কিন্তু পোলেন গ্রেনস পাওয়া যায় এখনো অবধি, মানে হয়তো 1000 বছর আগের পোলেন গ্রেন এখনো পর্যন্ত তুই সেটাকে ঠিকঠাক টেম্পারেচার, ঠিকঠাক ওয়াটার দিলে সে জার্মিনেট করবে, সে নতুন সে পোলেন টিউব বানাতে পারবে। তাহলে পোলেন গ্রেন এত বছর অবধি বেঁচে থাকতে পারে কেন? ওই বাইরের স্পোরোপোলেনিনটা আছে বলে। বাইরের স্পোরোপোলেনিনটা পুরো পুরো একদম ওকে পুরো বাঁচিয়ে রাখে, ভেতরের ইনটাইনটাকে। ঠিক আছে, Exine also possesses proteins for enzymatic and compatibility reaction. আচ্ছা, এক্সাইনের এই কটা লেয়ার আছে, লেয়ারগুলোর তো আমি নাম বললাম, কিচ্ছু নেই তাছাড়া, এগুলো মুখস্থ জিনিস, আর কিছু নেই। আমি চলে আসছি এই পাতায় পোলেন কিটে। পোলেন কিট কিছুই না, এক এক সময় যেই পোলেন গ্রেনসগুলো ইনসেক্ট পলিনেট করে। পোলেন গ্রেনস তো অনেক রকমের পোলেন পলিনেশন হতে পারে, ইনসেক্ট করতে পারে, ওয়াটার করতে পারে, এয়ার করতে পারে, হিউম্যান করতে পারে, অনেক ধরনের পলিনেশন হয়। তো যেই পোলেন গ্রেনসগুলো ইনসেক্ট পলিনেটেড হয়, তাদের এক্সাইনের ওপর আরেকটা আবার লেয়ার থাকে, হলদে রকমের একটু স্টিকি মতো চটচটে একটা লেয়ার থাকে, এটাকেই বলা হয় পোলেন কিট। ঠিক আছে, পোলেন কিটটা কী দিয়ে বানানো? অনেক ধরনের কম্পাউন্ড থাকে, ফ্ল্যাভিনয়েড থাকে, ক্যারোটিনয়েড থাকে। কেন এটা? কারণ চটচটে হওয়ার কারণটা কি?
উইন্ড পলিনেশন হচ্ছে, মনে থাকে যেন, হাওয়ায় বয়ে যাচ্ছে পোলেন গ্রেনটা। তাহলে পোলেন গ্রেনটা যেখানেই কোনো স্টিগমা পাবে সেখানে তো আটকে যেতে হবে, আঠার মতো আটকে যেতে হবে। ওই জন্যে পোলেন কিট থাকে, বাইরে একটা লেয়ার থাকে যেটা একটু চটচটে, ঠিক আছে? তো পোলেন কিটটা মানে আটকে যেতে হেল্প করে। বা ধর কোনো ইনসেক্ট বসলো, কোনো ইনসেক্ট একটা ফুলের ওপর বসলো, তো সেখান থেকে যে পোলেন গ্রেনসগুলো ইনসেক্টের গায়ে আটকাবে, একটা আঠার মতো জিনিস থাকতে হবে, তো এই পোলেন কিটটা হেল্প করে আটকে যাওয়ার জন্য। তাহলে পোলেন কিট অ্যাক্টস অ্যাজ ইনসেক্ট অ্যাট্রাক্টেন্ট, protects pollen grains against UV radiation আর helps pollen grains to stick to the body। এক এক জায়গায় এক্সাইনটা অ্যাবসেন্ট, সেই জায়গাগুলোকেই কী বলা হয়, জার্ম পোর্স। দে মেবি থিকেন্স, কী লেখা আছে, কোথায় গেল, থিকেন ইনটাইন। যেখানগুলো এক্সাইন অ্যাবসেন্ট সেখানটা ইনটাইনটা মোটা হয়ে যায়, সেখানটা জার্ম পোর্স, সেইগুলোকেই জার্ম পোর্স বলা হয় যেখানে এক্সাইন অ্যাবসেন্ট হয়ে যায়, যাতে ওখান থেকে কী পরে বেরোতে পারে, ইনটাইন বেরোতে পারে, ঠিক আছে? সেখান থেকে ইনটাইন বেরোতে পারে। সাম অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট পোলেন কি, পোলেন ভায়াবিলিটি। পোলেন ভায়াবিলিটি মানে পোলেন কতদিন ভালো থাকতে পারে। পোলেন অনেক বছর বছর ধরে বেঁচে থাকতে পারে। সে পরে এমন একটা ধরতে জল দিলি, টেম্পারেচার দিলি, হঠাৎ করে সে 1000 বছর পর জার্মিনেট করে গেল। তো পোলেন কিন্তু অতদিন ভায়াবল থাকে। ভায়াবল মানে বেঁচে থাকা। পোলেন ব্যাংক বলে হয়, জানি, ওখানে পোলেন ব্যাংকসে পোলেন গ্রেনসকে স্টোর করে রাখা হয়, ঠিক আছে? আমরাও ইউজ করতাম, আমরা পোলেন গ্রেনস এরকম স্টোর ব্যাংক থেকে নিয়ে এসে জার্মিনেট করাতাম। তো যেখানে পোলেনগুলোকে স্টোর করে রাখা হয় সেটাকে পোলেন ব্যাংক বলে। কিসে স্টোর করে রাখা হয়? খুব কম টেম্পারেচার লাগে, ওই জন্য লিকুইড নাইট্রোজেন ইউজ করা হয়। লিকুইড নাইট্রোজেনের টেম্পারেচার খুব কম, -196। ওই লিকুইড নাইট্রোজেনের মধ্যে পোলেন গ্রেনসগুলোকে স্টোর করা হয়। যখন দরকার পড়বে তখন তুই নিয়ে এসে সেগুলোকে জার্মিনেট করিয়ে নতুন গাছ বানাতে পারবি। পোলেন গ্রেনসের মধ্যে নিউট্রিয়েন্টস প্রচুর থাকে, ওই জন্য পোলেন প্রোডাক্ট ট্যাবলেটস হিসাবে ইউজ হয়, সিরাপ হিসাবে ইউজ হয়। আচ্ছা, পোলেন অ্যালার্জি, এটা খুব কমন জিনিস। পোলেনে কিন্তু অনেকেরই অ্যালার্জি থাকে। আমি বলেছিলাম জবা ফুলের পোলেন গ্রেনস খুব বড় হয়, কিন্তু এক একটা ফুল হয় যাদের পোলেন গ্রেনস খুব খুব মানে ডাস্টের মতো, মানে হাওয়ায় বইতে থাকে, সেটা আমরা বুঝতেও পারি না, এতটাই ছোট ছোট। তো হাওয়ায় বইছে, তোর নাকে ঢুকে গেল ধর, তোর কিন্তু অ্যালার্জি হতে পারে। হয়তো পোলেনে এমনই একটা কম্পোনেন্ট আছে যেটা তোর স্যুট করে না, তাহলে তোর অ্যালার্জি হয়ে যাবে। এই অ্যালার্জিটাকে হে ফিভার বলা হয়, ঠিক আছে? কারণ পোলেনে এমনই একটা সাবস্টেন্স থাকে, ট্রাইফিন বলে একটা, এখানেও বইতে থাকবে, এই যে ট্রাইফিন বলে একটা সাবস্টেন্স থাকে, সেটা হচ্ছে তোর মানে অ্যালার্জি ফর্ম করে আর কি। অ্যালার্জি তোর বডি স্যুট করে না, তখন হে ফিভার হয়। সেই 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 ইলনেসটাকে, সিকনেসটাকে বলা হয় হে ফিভার, ঠিক আছে? বাস। আর মেল গ্যামেটোফাইট তো আগেই পড়িয়ে দিয়েছি, তারপরে আমি এখানে ফেরত এলাম। তাহলে বেসিক্যালি আমি পরের পাতায় এই ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের আগে অবধি শেষ করলাম, ফিমেল রিপ্রোডাক্টিভ থেকে পরের দিন শুরু করবে, এর আগে অবধি পুরোটা আমি শেষ করে দিয়েছি, ঠিক আছে? এত অবধি ভালো করে পড়তে হবে, আমি বারবার বলছি, ইটস নট অ্যান ইজি চ্যাপ্টার। অনেকবার পড়তে হবে, পড়ে মুখস্থ করতে হবে, তবে এগোতে হবে, নাহলে নিজেরাই বুঝতে পারবি পরে কতটা ভুগবি, ঠিক আছে? দ্যাটস ইট দেন।